গাজা ইসরায়েল সংঘাতে ইরানের নেপথ্য ভূমিকা, প্রতিরোধের অক্ষ ও মধ্যপ্রাচ্যে আধিপত্যের এক জটিল সমীকরণ। ধ্বংসস্তূপে গাজা ও বারুদের গন্ধে ইসরায়েল দীর্ঘযুদ্ধের 2 বছর পর কোথায় দাঁড়িয়ে মধ্যপ্রাচ্য? এক গভীর অনুসন্ধান। আজকের সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজ গাজা উপত্যকায় যে ধ্বংসযজ্ঞ এবং ইসরায়েলের সীমান্তে যে অস্থিরতা আমরা দেখছি, তার শেকড় সন্ধান করতে গেলে অনিবার্যভাবে যে দেশটির নাম উঠে আসে তা হল ইরান। 2025 সালের এই শেষ লগ্নে দাঁড়িয়ে গাজা ইসরায়েল সংঘাতকে আর কেবল ফিলিস্তিনি স্বাধীনতাকামীদের সাথে ইসরায়েলি বাহিনীর লড়াই হিসেবে দেখার সুযোগ নেই, বরং আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা একে দেখছেন তেহরান এবং তেল আবিবের মধ্যকার এক দীর্ঘস্থায়ী ছায়াযুদ্ধ বা প্রক্সি ওয়ারের চূড়ান্ত রূপ হিসেবে। গত 2 বছরের সংঘাতে ইরানের ভূমিকা ছিল অত্যন্ত কৌশলী, বহুমুখী এবং গভীর প্রভাব বিস্তারী। ইরান সরাসরি যুদ্ধের ময়দানে সৈন্য না নামালেও তাদের রণকৌশল, অর্থায়ন এবং সামরিক সহায়তা এই যুদ্ধকে দীর্ঘায়িত করতে এবং ইসরায়েলকে চাপে ফেলতে প্রধান চালিকা শক্তি হিসেবে কাজ করেছে। ইরানের কৌশলের মূল ভিত্তি হল অ্যাক্সেস অফ রেজিস্ট্যান্স বা প্রতিরোধের অক্ষ। হামাস, ইসলামিক জিহাদ, লেবাননের হিজবুল্লাহ, ইয়েমেনের হুথি বিদ্রোহী এবং সিরিয়া ও ইরাকের বিভিন্ন শিয়া মিলিশিয়া গোষ্ঠী, এই সব কিছুর সুতো বাঁধা তেহরানের হাতে। গাজায় হামাস যে সামরিক সক্ষমতা দেখিয়েছে, বিশেষ করে 2023 সালের 7 অক্টোবরের সেই ভয়াবহ হামলা এবং পরবর্তীতে দীর্ঘ সময় ধরে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে মাটি কামড়ে পড়ে থাকা, এর পেছনে ইরানের দীর্ঘদিনের প্রশিক্ষণ এবং প্রযুক্তির অবদান অনস্বীকার্য। ইরান বছরের পর বছর ধরে গাজায় রকেট প্রযুক্তি, ড্রোন এবং টানেল যুদ্ধের কৌশল সরবরাহ করেছে। ইসরায়েলি গোয়েন্দা সংস্থাগুলোর মতে, গাজার মাটির নিচের যে বিশাল টানেল নেটওয়ার্ক বা গাজা মেট্রো, তার নকশা এবং নির্মাণ কৌশলে ইরানের প্রত্যক্ষ সহযোগিতা ছিল। অর্থাৎ ইরান গাজাকে ইসরায়েলের বিরুদ্ধে একটি ফরওয়ার্ড ডিফেন্স বেস হিসেবে গড়ে তুলেছে। তবে ইরানের ভূমিকা শুধু গাজাতেই সীমাবদ্ধ থাকেনি। গাজায় ইসরায়েলি আগ্রাসনের জবাবে ইরান তার ইউনিটি অফ অ্যারিনাস বা রণাঙ্গনের ঐক্যনীতি বাস্তবায়ন করেছে। এর অর্থ হল ইসরায়েলকে একই সময় একাধিক ফ্রন্টে ব্যস্ত রাখা। আমরা দেখেছি, যখনই গাজায় ইসরায়েলি বাহিনী চাপ বাড়িয়েছে, ঠিক তখনই উত্তর সীমান্তে লেবানন থেকে হিজবুল্লাহ রকেট হামলা জোরদার করেছে। আবার লোহিত সাগরে হুথিরা বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়ে ইসরায়েলের অর্থনীতি এবং বৈশ্বিক বাণিজ্যে বড় ধাক্কা দিয়েছে। এই যে ইসরায়েলকে চারপাশ থেকে ঘিরে ধরার কৌশল, এটি পুরোপুরি তেহরানের মস্তিষ্কপ্রসূত। ইরান চেয়েছে ইসরায়েলের সামরিক শক্তিকে বিভক্ত করে ফেলতে, যাতে তারা গাজায় পূর্ণ শক্তি প্রয়োগ করতে না পারে এবং ইসরায়েলি সমাজকে দীর্ঘস্থায়ী নিরাপত্তাহীনতায় ভোগাতে পারে। ইরানের এই যুদ্ধের আরেকটি বড় উদ্দেশ্য ছিল ভূ-রাজনৈতিক। 7 অক্টোবরের আগে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে এক বড় পরিবর্তন আসছিল। সৌদি আরব এবং ইসরায়েলের মধ্যে সম্পর্ক স্বাভাবিকীকরণের প্রক্রিয়া চলছিল, যার মধ্যস্থতা করছিল আমেরিকা। ইরান জানত, যদি সৌদি আরব ইসরায়েলকে স্বীকৃতি দেয়, তবে মধ্যপ্রাচ্যে ইরানের প্রভাব বলয় দুর্বল হয়ে পড়বে এবং ফিলিস্তিন ইস্যুটি হারিয়ে যাবে। আজ 21শে ডিসেম্বর 2025। ক্যালেন্ডারের পাতা উল্টে সময় গড়িয়েছে অনেক, কিন্তু মধ্যপ্রাচ্যের আকাশে বারুদের গন্ধ এখনও ফেকে হয়নি। 2023 সালের 7 অক্টোবর যে রক্তক্ষয়ী সংঘাতের সূচনা হয়েছিল, আজ 2 বছরেরও বেশি সময় পর গাজা উপত্যকা এবং ইসরায়েলের পরিস্থিতি এক ভয়াবহ অচলাবস্থায় এসে দাঁড়িয়েছে। উত্তর গাজা থেকে দক্ষিণ পুরো উপত্যকাটি আজ এক বিশাল ধ্বংসস্তূপ। স্যাটেলাইট ইমেজ এবং মাঠ পর্যায়ের রিপোর্ট বলছে, গাজার প্রায় 80% অবকাঠামো হয় পুরোপুরি ধ্বংস হয়ে গেছে, নতবা বসবাসের অযোগ্য। যে গাজা একসময় জনাকীর্ণ শহর ছিল, তা আজ কংক্রিটের জঞ্জাল আর ধূসর ধুলোর চাদরে ঢাকা এক মৃত্যুপুরী। বিশ্বনেতারা বারবার যুদ্ধবিরতির কথা বললেও মাঠের বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। 2025 সালের এই শেষ লগ্নে এসেও সংঘাত পুরোপুরি থামেনি। যদিও যুদ্ধের তীব্রতা বা হাই ইন্টেন্সিটি যুদ্ধ কিছুটা কমেছে, কিন্তু লো ইন্টেন্সিটি কনফ্লিক্ট বা গেরিলা যুদ্ধ এখনও চলছে পুরোদমে।
ইসরায়েলি ডিফেন্স ফোর্স বা আইডিএফ গাজার প্রধান করিডরগুলোতে তাদের সামরিক উপস্থিতি বজায় রেখেছে। হামাস এবং অন্যান্য সশস্ত্র গোষ্ঠীগুলো তাদের আগের সাংগঠনিক শক্তি হারিয়েছে ঠিকই, কিন্তু তারা পুরোপুরি নির্মূল হয়নি, বরং তারা এখন ছোট ছোট দলে ভাগ হয়ে ধ্বংসস্তূপের আড়াল থেকে অতর্কিত হামলা চালাচ্ছে। অন্যদিকে ইসরায়েলের সীমান্তবর্তী শহরগুলোতেও আতঙ্ক কাটেনি। দক্ষিণের অনেক বাসিন্দা এখনও তাদের বাড়িঘরে ফিরতে ভয় পাচ্ছেন। মাঝে মাঝেই সাইরেনের শব্দে প্রকম্পিত হচ্ছে আকাশ, যা প্রমাণ করে ইসরায়েলের নিরাপত্তার ধারণাটিও আজ প্রশ্নের মুখে। যুদ্ধের সামরিক দিকটি যদি এক পিঠ হয়, তবে অন্য পিঠটি হল ভয়াবহ মানবিক বিপর্যয়, যা ভাষায় প্রকাশ করা কঠিন। জাতিসংঘ এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে গাজায় বর্তমানে যে পরিস্থিতি চলছে তা আধুনিক ইতিহাসের অন্যতম ভয়াবহ মানবিক সংকট। খাদ্য নিরাপত্তা এখানে এখন বিলাসিতা। গাজার প্রায় ২০ লক্ষ মানুষ ত্রাণের ওপর নির্ভরশীল। অপুষ্টিতে ভোগা শিশুর সংখ্যা জ্যামিতিক হারে বেড়েছে। সুপেয় পানির অভাবে ছড়িয়ে পড়েছে পানিবাহিত নানা রোগ। হাসপাতালগুলোর অধিকাংশই অকেজো। যে কয়টি ধুকে ধুকে চলছে সেখানে নেই পর্যাপ্ত ওষুধ, নেই বিদ্যুৎ। ডাক্তাররা মোবাইলের আলোয় অস্ত্রোপচার করতে বাধ্য হচ্ছেন, এমন খবর আমরা গত ২ বছরে বহুবার পেয়েছি, কিন্তু পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। এখন ডিসেম্বর মাস, হাড় কাঁপানো শীতে খোলা আকাশের নিচে বা জরাজীর্ণ তাঁবুতে মানবেতর জীবন কাটাচ্ছে লাখ লাখ মানুষ। ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনীতিতেও এই দীর্ঘ যুদ্ধের প্রভাব স্পষ্ট হয়ে উঠেছে। জিম্মিদের মুক্তির বিষয়টি এখনও ইসরায়েলি সমাজের এক দগদগে ঘা হয়ে আছে। ২ বছর পেরিয়ে গেলেও এখনও বহু পরিবারের প্রিয়জন ঘরে ফেরেনি, জানিয়ে তেলাবিবের রাজপথে বিক্ষোভ থামেনি। দেশটির অর্থনীতিতেও যুদ্ধের বড় ধাক্কা লেগেছে। রিজার্ভিস্টদের দীর্ঘ সময় যুদ্ধের ময়দানে থাকা, পর্যটন ধস এবং আন্তর্জাতিক বাণিজ্যে নানামুখী চাপের কারণে ইসরায়েল এক জটিল পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। সমাজ বিভক্ত হয়ে পড়েছে। একদল চাইছে যে কোনো মূল্যে যুদ্ধ চালিয়ে যেতে, অন্য দল চাইছে কূটনৈতিক সমাধান। এই সংঘাত শুধু গাজা বা ইসরায়েলের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি, এর ঢেউ আছড়ে পড়েছে পুরো মধ্যপ্রাচ্যে। লেবানন সীমান্তে হিজবুল্লাহর সাথে সংঘর্ষ, লোহিত সাগরে হুথিদের আক্রমণ এবং ইরানের সাথে প্রত্যক্ষ ও পরোক্ষ উত্তেজনা, সব মিলিয়ে পুরো অঞ্চলটি বারুদের স্তূপে পরিণত হয়েছে।